ভাষা কি জিনিস এটা আমাদের নতুন করে বোঝানোর কোনো দরকার নেই। বিশেষ করে যারা বাঙালি অংশের মানুষ, ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখেছি এবং আজও আমরা শিখছি। ওনারাই অনেক ক্ষেত্রে আমাদের অনুপ্রেরণার বিষয়, এটাতে কোনো সন্দেহ নেই। 1952 সালে যখন আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশটা ছিল পাকিস্তানের একটা অংশ, যাকে আমরা বলতাম পূর্ব পাকিস্তান। সেইখানে বাংলা ভাষায় যারা কথা বলেন বাঙালিদের উপর, যে বাংলা লেখা হবে উর্দু স্ক্রিপ্ট, এটা কিন্তু চাপিয়ে দেওয়া হবে। এট দ্যাট পয়েন্ট অফ টাইম সমস্ত বাঙালিরা বাংলা ভাষায় যারা কথা বলেন, নট চক্রবর্তী, দেবনাথ, ভৌমিক, সমস্ত যারা চাকমারাও যারা সেখানে বা তিপ্রারাও যারা সেখানে বাংলা ভাষায় কথা বলেন, তারাও ওই ভাষা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাকে কোনোভাবেই উর্দুতে লেখা যায় না, বাংলা স্ক্রিপ্টে লিখতে হবে, এটার আন্দোলন ছিল। And that is why ওই আন্দোলনের পর থেকেই কিন্তু টুডে বাংলা ভাষাটাকে বাংলা লিপি দিয়েই লেখা হয়ে থাকে। এবং এইখানে আমাদের যে দীর্ঘদিনের, এটা শুধু তিপ্রাদের, কুমুদ কুন্ডু চৌধুরী, উনি কি তিপ্রা ছিলেন? হি ওয়াজ এ বেঙ্গলি ম্যান। উনি বাঙালির ঘরে জন্মগ্রহণ করেছেন, উনি বাঙালি অংশের মানুষ ছিলেন। উনিও তো বলেছেন যে ককবরককে যদি সঠিকভাবে লিখতে হয়, সম্পূর্ণভাবে বাংলা স্ক্রিপ্টে সেটা লেখা যায় না। তার উদাহরণ আমি দিচ্ছি। অনেককেই বলি আমি যে কখই আপনারা কি করে লিখবেন, কথার আপনারা কি করে লিখবেন। কথারটা যদি বাংলায় লিখতে হয়, কুথার লিখবে না, কথিকে কুথুই লিখবেন, কচারকে কুচার বলবেন, বাচিকে বাচই বা বাচুই করতে হবে। তো এইভাবে কিন্তু একটা ভাষাটাকে বাংলা দিয়ে লেখা যায়। আমরা যারা ককবরক ভাষায় কথা বলি এবং আমরা ছাড়া যারা অন্যান্য ভাষাভাষীর লোক ককবরক নিয়ে যারা চর্চা করে, তারা সবাই বলেছে যে রোমান হরফ দিয়ে ককবরককে লিখলে অন্তত 95% ককবরকের উচ্চারণকে সঠিকভাবে লেখা যায়। দ্যাট ইজ দ্য রিজন। তো আজকে আমরা দেখেছি লেফট ফ্রন্টের সময়, আমার জীবনের সিংহভাগ সময়টাই আমি দেখেছি বামপন্থীদের শাসন। নৃপেন বাবুর 10 বছর এবং পরবর্তী সময় দশরথ বাবুর 5 বছর, তাহলে 15 বছর, এবং পূর্বতন যিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার, ওনার 20 বছর, মানে 35 বছর। ইন মাই লাইফ দ্য লংগেস্ট গভর্নমেন্ট যাদের আমি দেখেছি তারা হচ্ছে বামপন্থীদের সময়। কিন্তু রাজ্যের যতগুলো কলেজ আছে বা ইউনিভার্সিটি আছে, স্কুল আছে, সেখানে ওনারা অন্তত পরিষ্কার ভাবে না বললেও 2টি স্ক্রিপ্টে ককবরককে লেখার জন্য অনুমতি দিয়েছে। বাংলায় যারা লিখছেন লিখুন, এবং রোমানে যারা লিখতে চান তারা লিখুন। এবং এই কথাও তো সত্য যে সিবিএসসি স্কুল মানেই ইংলিশ মিডিয়ামে হয়ে থাকে। এটা আমার বানানো গল্প না। আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, উনি একজন ডক্টর, আমি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। উনি কিন্তু গ্রাজুয়েট ডক্টর নন, উনি মাস্টার ডিগ্রি অর্থাৎ মাস্টার্স ইন ডেন্টাল সার্জন, MDS করেন। মানে আমার চাইতে আরো বেশি উনি পড়াশোনা করেছেন এবং উনার ডিগ্রি এবং পড়াশোনাকে আমি সম্মান জানাই এবং চিরকাল এটাকে সম্মান জানাই। বাট
কিছু কিছু বিষয় ওনার জানা উচিত যে সিবিএসসি মানে ইংরেজি, ইংরেজরাও কিন্তু ইংরেজিটাকে রোমান হরফ দিয়ে লিখে থাকে। অনেকে বলতে পারে যে ইংরেজির একটা স্ক্রিপ্ট যে ABC। মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম গোইং টু টেল ইউ দিস ট্রু ফ্যাক্ট, যে এই যে ABC আমরা উচ্চারণ করে যে শিখেছি, এই ABCটা কিন্তু এটা ইংলিশ স্ক্রিপ্ট না, এই স্ক্রিপ্টটা হচ্ছে রোমান স্ক্রিপ্ট। ইংলিশম্যানরাও এত উন্নত জাতি, সারা বিশ্বকে এরা একসময় শাসন করেছে, এরাও বলেছে যে ইংলিশ স্ক্রিপ্ট দিয়ে ইংরেজিকে লেখার চাইতে রোমানে লিখলে সেটা সহজভাবে লেখা যায়। সো দে অলসো অ্যাকসেপ্টেড দ্যাট ফ্যাক্ট। এবং সিবিএসসি তে যারা পড়াশোনা করে ম্যাট্রিক পাস করবে, এরা ক্লাস 11-12 গিয়ে হঠাৎ করে ডু ইউ ফিল দ্যাট বাংলায় এরা লিখতে পারবে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে আমার একটা চিঠির উত্তরে লিখেছে যে সিবিএসসি কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারলাম, মানে আমরা মানে কারা, রাজ্যের মন্ত্রিসভা এবং খুদ মুখ্যমন্ত্রী নিজে, ওই আমরা, উনি বলেছেন আমরা জানতে পেরেছি যে সিবিএসসি বাই স্ক্রিপ্টে, অর্থাৎ দুইটা স্ক্রিপ্টে প্রশ্ন করার তাদের কোনো বিধান নেই। তাহলে আমি মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে আপনাদেরকে সাক্ষী রেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, যদি সিবিএসসি একটা স্ক্রিপ্টেই বিধান থাকে, তার রোমান স্ক্রিপ্টে হোক। যে স্ক্রিপ্টে লিখলে পর 95% উচ্চারণ এবং শব্দকে আমি লিখতে পারবো, নাম্বার 1। নাম্বার 2, সিবিএসসি তে যারা পড়াশোনা করবে, দে আর অল হ্যাভিং নো প্রবলেম উইথ রোমান স্ক্রিপ্ট, যেহেতু ওরা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করছে। সো দিস ইজ ওয়াই প্রথম দিকে আমরা চেয়েছিলাম, আমাদের দাবি ছিল বাংলা এবং রোমান দুটিতেই করা হোক, কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রী বলছেন একটা স্ক্রিপ্টেই সেটা হবে সিবিএসসি তে, দেন মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত যে এটাকে রোমান স্ক্রিপ্ট দিয়ে সিবিএসসি তেও প্রশ্নপত্র তৈরি হোক এবং শেখানো হোক। ই শুড বি টেলিং দিস, এটা আমাদের দাবি। যেমন টিআইএসএফ এর আন্দোলন, বাচ্চাদের উপর লাঠি চালানো হলো, লাঠি চার্জ করা, টিয়ার গ্যাস চালানো হলো। ইউ ফিল রাজ্যের মানুষ বোকা, রাজ্যের মানুষ দেখছে না এগুলো? 10,323 জনকে আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, গ্রাজুয়েট টিচারদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, মানে গ্রাজুয়েট টিচার বলতে এসটিজিটির কথা বলছি। রাজ্যের কোনো গণতন্ত্র প্রেমী মানুষদের আন্দোলন করতে দেওয়া হচ্ছে না, পুলিশ কেস দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে বিমুখ করার চেষ্টা হচ্ছে। এই বিষয়গুলো কি রাজ্যের মানুষ জানে না? রাজ্যের মানুষ জানে। এবং এই রোমান স্ক্রিপ্ট কে নিয়ে যারা আন্দোলন করছে, তাদের কোনো আন্দোলনের প্রয়োজন ছিল না। and this movement is happening because of indecisive character of the chief minister of this state. উনি ডিসিশন নিতে পারছেন না। হা হা হু করে একটা প্রশাসন চালানো যায় না, আই এম টেলিং। হা হা হু করে একটা নাটক করা যায়, অভিনয় করা যায়, একটা অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু প্রশাসন হা হা হু করে প্রশাসন চালানো যায় না। প্রশাসনিক ডিসিশনটা হবে এই সিদ্ধান্ত আমি নেব কিনা, শুড আই টেক দিস ডিসিশন, ইয়েস অর নো। প্রশাসনটা অনেকটা অঙ্কের মতো, হয় আমি আমার এই ডিসিশনকে ইমপ্লিমেন্ট করব, না হয় আমি এটাকে করব। টাইম হ্যাজ কাম, অনারেবল সিএম of this state should take concrete decision in the favor of Roman script. না হয় ত্রিপুরাতে আরো বড়সড় আন্দোলন হবে। আপনি পারবেন পুলিশ লেলিয়ে টিয়ার গ্যাস দিয়ে আপনি মানুষের কণ্ঠ রুট করতে পারবেন? আই ডোন্ট থিঙ্ক। এটা ভারতবর্ষের ইতিহাসে নয়, পৃথিবীর ইতিহাসে কোন শাসক
পুলিশ লেলিয়ে কিন্তু গণতন্ত্রের আওয়াজকে থামাতে পারেনি, and he also will not be able to do. আমাদের পরিষ্কার বক্তব্য যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু সুশিক্ষিত মানুষ এবং he belongs to a very good family, উনার মতো লোক he should take faster ডিসিশনটা নিয়ে রাজ্যের মানুষের কাছে উনি হিরো হয়ে যেতে পারে। আমি বলেছি সেই দিন he can become hero. লক্ষ লক্ষ মানুষ যারা কঙ্করক ভাষায় কথা বলেন, they will appreciate his decision. যারা কঙ্করক শিখবে না, যারা কঙ্করক বলবে না, তাদের পরামর্শ নিয়ে রোমান স্ক্রিপ্টকে বাদ দিয়ে দেবনাগরীতে কে বলেছে, একদিন আমি শুনেছি যে দেবনাগরীতে কেন ডিমান্ডটা হচ্ছে, বলছে যে ভগবানের নাকি এটা ল্যাঙ্গুয়েজ, মানে দেব দেবীদের ল্যাঙ্গুয়েজ। আরে এটা মারাত্মক ব্যাপার যে দেব দেবীদের ল্যাঙ্গুয়েজকে যদি বাড়াবা দিতে হয়, ইটস ফাইন, তাহলে চলুন না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমার একটা দাবি থাকবে যে এই দেশে হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম, এই শিডিউলের যত ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত কিছু বাদ দিয়ে ইভেন বাংলাটাও বাদ দিতে হবে। আমরা একদম শিশুদের থেকে শুরু করে দেশের সমস্ত নাগরিক আমরা সংস্কৃতে পড়াশোনা করব, কিন্তু আপনি ককবরককে আঘাত দিতে গিয়ে কেন সংস্কৃতটা আনবেন? এটা হবে? এটা মানবে কেউ? আজকে যদি বাংলা ভাষা এবং বাংলা স্ক্রিপ্টকে বাদ দিয়ে দেশের সংস্কৃত শিখতে হবে, এই আদেশ যদি চাপিয়ে দেওয়া হয়, এই দেশের কোটি কোটি বাঙালিরা মেনে নেবে না। আই নো ফর শিওর কেউ মেনে নেবে না। মালায়ালাম ভাষা থেকে বাদ দিয়ে দেবতার ল্যাঙ্গুয়েজ, দেবীদের ল্যাঙ্গুয়েজ বলে সংস্কৃতে যদি মালয়ালিদের বলে যে কেরালায় সমস্ত লোক সংস্কৃতে পড়াশোনা করতে হবে, করবে কেউ? আই ডোন্ট। এই সমস্ত বাজে যুক্তি দিয়ে ককবরককে আঘাত করলে পর ককবরকবাসীরা কিন্তু তাদের আঘাত প্রাপ্ত হবে, এবং আঘাত হলে যেটা হয় রাজনৈতিক প্রতিক্রিয়া হয়, ইউ উইল গেট দি রিজাল্ট। আমার বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী সুশিক্ষিত মানুষ, কেন যারা ককবরক শিখবেন না, যারা ককবরক নিয়ে যাদের মাথা ব্যথা নেই, তাদের পরামর্শ নিয়ে উনি এইভাবে ককবরককে অবজ্ঞা করছেন। হি শুড টেক ডিসিশন ইন ফেভার অফ রোমান্স। এখন আমি 10,323 জনদের কথা বলব। 10,323 জন যারা চাকরি হারিয়েছে, অনেকেই আমি দেখি এরা দে কি মেকিং কমেন্টস যে দাদা বা স্যার আমাদের জন্য কিছু একটা বলুন। আমি অনেকদিন ওনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চেষ্টা করেছি যে আপনারা বাড়ি ঘরে থেকে আপনাদের কথা বলুন, বললেই বলা যায়। আই নিড দি এভিডেন্স, তথ্য থাকতে হবে আমার। আমার নিজস্ব প্রচেষ্টায়, আপনাদের প্রচেষ্টায়, আমার নিজস্ব প্রচেষ্টায় আমি কিছু তথ্য এবার পেয়েছি এবং স্টাডি করে এসেছি, আপনারা দেননি। You all 10,323 people, the leaders, যাদের আমি দেখেছি যেটা থাল নিয়ে রাস্তায় নেমে করে কেঁদে আপনারা আন্দোলন করেছেন, where are those leaders? আপনারা কখনো সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করছেন, কখনো বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করছেন, আপনারা সব কাদের বিরুদ্ধে আন্দোলন করছেন, কেন করছেন? Brothers and sisters, you have to come and tell me. কারণ আমারও সেই তথ্য আমার কাছে ছিল না, but I got some information. আমি যতটুকু স্টাডি করেছি, around 62 petitioners, তারা 2010 সালে এই 10,323 জন কর্মচারীদের বিরুদ্ধে কেস করেছে যে হাউ গভর্নমেন্ট এই পলিসি বা সিলেকশন, রং পলিসি এবং রং সিলেকশন মেথড দিয়ে এই 10,323 জনদের চাকরি দিয়েছে।
and so many documents are here in this. এবং যখন শুনানি হয় কোর্টের মধ্যে আর অনেকেই দিয়েছে, I can remember one gentleman who has filed the case, যার নাম তন্ময়নাথ, WPC কেস নাম্বার 51, এবং 2014 সালে এই লোকটা সহ আরো অনেকেই 10,303 জনদের বিরুদ্ধে কেস করেছে। করার পর চমৎকার ভাবে ওই রায়ে একটা কথা বলেছে, I must tell the press, ওইখানে কোর্ট ভেরি ক্লিয়ারলি তার ভার্ডিক্টে বলেছে, 127 প্যারাতে বলেছে যে since we have set aside the revised employment policy which applies to a large category of posts and not merely to teachers, we would like to make it clear that our judgment shall be prospective in nature and shall not affect the appointments already made. কোর্ট বলেছে, কিন্তু রাজ্য সরকারকে কোর্ট বলেছে, এবং কি বলেছে, বলেছে যে যদি আমরা পলিসি এবং সিলেকশন প্রসেসটাকে বাতিল করি, ইফ দি কোর্ট গিভস রাইট, যে এই পলিসিটা যেটা 2003 সাল থেকে যে চাকরিটা নেওয়ার জন্য পলিসিটা করেছে, এই পলিসিটা বাদ দিয়ে দিলে লার্জ সেকশন অফ এমপ্লয়িজ, আমার হিসেবে মোটামুটি প্রায় 55,000 সরকারি চাকরি চলে যাবে। এটা কোর্টও আজ করতে পেরেছে। তখন কোর্ট বলেছে যে লার্জ সংখ্যক, লার্জ ক্যাটাগরি অফ পোস্ট, নিয়ারলি নট টিচার্স, শুধু টিচার না, এখানে কেরানি বা বিভিন্ন অন্যান্য পোস্ট, এই পোস্টগুলো কিন্তু এফেক্ট হবে। তখন বলেছে যে যা হবার হয়ে গেছে, যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এদের বাদ দিয়ে দাও, বাট ইন ফিউচার গভর্নমেন্ট শুড নট ডু। আই থিঙ্ক ইফ আই রিড কারেক্টলি দিস ইজ হোয়াট ইজ দি ম্যাটার। এবং একটা বিষয় আমি দেখেছি, 57 পিপল, পরবর্তী সময় আরো একজন কেস করেছে, তার মানে 58 আফটার 2014, only 9 people have changed the policy. পিটিশনারদের মধ্যে 9 জন শুধু পলিসির বিরুদ্ধে বলেছে, এবং বাকি হাউ মেনি পিপল, 51, 57 plus 1, 58, বাকি 49 পিপল they have challenged against the selection. কিন্তু সিলেকশনের ব্যাপারটা কোর্ট কিন্তু তার বার্ডিকে এটাকে বাদ দিয়ে দিয়েছে, we have set aside, বাদই দিয়ে দিয়েছে। পলিসিটা, আমার বক্তব্য হলো সরকার 10,323 জনকে চাকরিতে কেন নেয়নি এই অর্ডারের পর? তার মানে সরকার বলছে যে পলিসিটা রং। এই তো পলিসিটা রং বলে তো চাকরিটা খেয়েছে। যদি এটা হয়, মাই কোয়েশ্চেন ইজ, তাহলে বাকিদের চাকরি গেল না কেন? Why only these 10,323? কারণ এই পলিসিটা যখন করেছে 2003 সালে, তারপরে যতগুলো চাকরি নিয়েছে 55,000 পিপলের চাকরি যাওয়ার কথা ছিল। এন্ড সারপ্রাইজিংলি ওই 57 জন যারা কেস করেছে তাদের মধ্যেও 40 জন তারা চাকরি পেয়ে গেছে একই পলিসি। মাই ডিয়ার জার্নালিস্ট এবং রিপোর্টার্স ফ্রেন্ডস, আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই কথা বলছি যে পলিসিটাকে রং মেনে 10,323 জনের চাকরিটা বাতিল করে দিয়েছে সরকার, সেই পলিসিকে যারা চ্যালেঞ্জ করেছে ওরাও একই পলিসিতে চাকরি পেয়েছে, যার বিরুদ্ধে আমজাদ হুসেইন বলে একটা লোক যখন 2012 সালে সায়েন্স গ্রাজুয়েট টিচার নেওয়া হয়, সে চ্যালেঞ্জ করেছে কোর্টে যে আমি কেন চাকরিটা পেলাম। এবং সেখানে
আমজাদ আলীর সেই রায়েও বলেছে যে পলিসিটা যা হবার হয়ে গেছে এটাকে বাদ। মাই কোয়েশ্চেন ইজ, সায়েন্স গ্রাজুয়েট টিচার একই পলিসিতে যারা চাকরি পেয়েছে, যদি তাদের চাকরি বহাল থাকে, 10,323 জনের চাকরি কেন বহাল থাকবে না? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। সেকেন্ড থিং হচ্ছে 10,323 জন পরিবারদের বেহাল যখন অবস্থা, তাদের মধ্যে থেকে প্রদীপ দেববর্মা, ময়নাল হুসেন, কানাইলাল দাস এরা স্টেটের বিরুদ্ধে কেস করেছে এবং কেস নাম্বার হচ্ছে WPC নাম্বার 334 অফ 2021। মানে এদেরকে চাকরিতে কেন নেওয়া হলো না? ওয়াই অন্যরা চাকরি করছে, আমরা কেন চাকরিতে জয়েন করব? এই রায়েও প্যারাগ্রাফ 30 তে কোর্ট বলেছে, this রায় came out on 31st March 2020. According to this court, the memorandum dated, মানে কোন মেমোরেন্ডামটা? যে মেমোরেন্ডামটা একটা মেমোরেন্ডাম দিয়ে 10,323 জনের চাকরি শেষ করে দিয়েছে সরকার, ওই মেমোরেন্ডাম সম্পর্কে কোর্ট বলছে which had been issued by the respondents থেকে সরকার, is not a speaking order and it is an omnibus communication is set aside. Omnibus communication কথার অর্থ কি? এটা বেআইনি, এটা সচরাচর, এটা দিয়েই হয় না, এটা যুক্তিবিহীন। এবং দেশের আর্টিকেল 311, আমাদের দেশের তো সংবিধান আছে, সংবিধানের 311 ধারায় প্লিজ রেফার দিস, ইট ইজ ভেরি ক্লিয়ার, কোন সরকারি কর্মচারী বা কর্মচারীদের একটা মেমোরেন্ডাম দিয়ে তাদের চাকরি খারিজ করা যায় না। ইটস ভেরি ক্লিয়ার and it is mentioned in 311 article of Indian Constitution. It is not allowed. Common memo is not allowed. আপনি একটা মেমো দিয়ে সমস্ত লোকের চাকরি খাবে, এটা সম্ভব না। Then you come, কোর্ট বলেছে, প্রদীপ দেববর্মাদের সেই রায়ে বলেছে, respondents to pass a reason and specific order in the subject matter relating to the petition. অর্থাৎ আপনি যে একটা মেমো দিয়ে চাকরি বাতিল করে দিয়েছে, হয় আপনি নতুন মেমো দিয়ে তাদের চাকরি বাতিল করে, আজও কিন্তু সরকার নতুন মেমো ইস্যু করেনি, তার মানে এদের চাকরি তো আছে। নাও মাই কোয়েশ্চেন টু দি গভর্নমেন্ট, কোয়েশ্চেন আগেন বলছি, গভর্নমেন্ট আমার যতটুকু জানা আছে 3 জনের একজন একটা কমিটি, অ্যাডভাইজারি কমিটি করেছে, যার শীর্ষে ছিলেন রাজ্যের প্রখ্যাত মানে কি বলবো জাজ, মাননীয় জাজ ছিলেন এবি পাল মহোদয় ছিলেন সেখানে, এবং সিনিয়র অ্যাডভোকেট চন্দ্রশেখর সিংহ ছিলেন, প্রসেনজিৎ বিশ্বাস রিটায়ার্ড IFS অফিসার। এই 3 জনকে দিয়ে একটা অ্যাডভাইজারি কমিটি করে সরকার বলেছে আমাদের অ্যাডভাইস দিন আমরা কি করব। আনঅফিশিয়ালি আই হ্যাভ the copy of প্রাক্তন জাজ এবি পাল মহোদয়, যেটা চিফ সেক্রেটারিকে চিঠি দিয়েছেন। এখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে the notification constituting the committee has not been modified or revoked as there is no chairman and so no possibility of meeting of the committee. এখানে উনি ক্লিয়ারলি বলেছেন যে রিট পিটিশন, এই যে 58 রিট কেসেস অ্যাপয়েন্টমেন্টের বিরুদ্ধে যারা করেছে, তাতে মাত্র 462 জনের বিরুদ্ধে, নামের বিরুদ্ধে কোর্টে সমন মানে পাঠিয়ে তাদেরকে বলা হলো যে তোমাদের বিরুদ্ধে কেস দিয়েছে। এবি পাল মহোদয়ের আমি যা বললাম এখানে বক্তব্য হচ্ছে যে 10,330 জনের মধ্যে কোর্ট শুধু 462 জনকে সমন দিয়েছে, যদি চাকরিও যায়।
তাহলে 10,323 জনের মধ্যে ওই 462 জনের চাকরি যাবে, আরো 9,861 জনের চাকরি থাকবে। দিস রিপোর্ট সেই অ্যাডভাইজারি যিনি মেম্বার এই কথা বলছে। আরো একটা বিষয় হলো, বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রী থাকা, মানে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আর একটা তদন্ত কমিটি হয়েছিল, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি। ওই তদন্ত কমিটিতে সাম মিস্টার দেবনাথ, গৌতম দেবনাথ, রিটায়ার্ড জাস্টিস, ওনাকে দিয়ে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হলো। তার রিপোর্ট আজও রাজ্যের মানুষ সে অজানা, উই ডোন্ট নো। আর এইখানে চন্দ্রশেখর সিনহা বা আরো একজন যিনি মেম্বার প্রসেনজিৎ বিশ্বাস, রিটায়ার্ড আইএফএস অফিসার, কি রিপোর্ট সরকারের কাছে দিয়েছে, তো যতটুকু শুনেছি উনারও পজিটিভ রিপোর্ট, অর্থাৎ 10,323 জনের পক্ষে উনারা বলেছে তারপরও সরকার ইজ ইনঅ্যাক্টিভ, গভর্নমেন্ট ইজ নট টেকিং এনি অ্যাকশন। আমার এখন সরকার বাহাদুরের কাছে কয়টা প্রশ্ন থাকবে, যে যদি পলিসিটাই যদি ইলিগ্যাল হয় তাহলে 55,000 লোকের চাকরি কেন যাবে? Why only this 10,303 জনের চাকরি যাবে? আর এবি পাল মহোদয়ের এই রিপোর্ট যদি সরকার মেনে থাকে, ওয়াই 462 জনের শুধু যাবে না, বাকিদের চাকরি কেন থাকবে? আর চাকরি খাওয়ার একটা মেমো দিয়ে হয় না, দেশের সংবিধান বলছে। নতুন মেমো আপনারা ইস্যু করছেন নাকি? এবং এখন যদি সরকার মেমো গ্রহণ না করে, মেমো ইস্যু না করে, তাহলে তাদের চাকরিতে জয়েন করতে বল। আরেকটা হলো এখানে যে তন্ময় নাথের সেই প্যারাগ্রাফও যেহেতু বলেছে 127 নম্বর, যে এটা সিলেকশন প্রসেসকেও সেট অ্যাসাইড করে দিয়েছে, তাহলে ইনক্রিমেন্ট করে আপনি ওই 9,000 কতজনকে 9,000 হিসেব করেছি এখানে, 10,323 মাইনাস 462, তারপর 9,861 জনকে আপনারা চাকরি দেবেন কিনা, এটা আমার সরকারের কাছে প্রশ্ন। নাও এরপরেও কিন্তু আমরা আওয়াজ তুলব 10,303 জন কর্মচারীদের জন্য, এবং আমি 10,303 জনের যারা থাল নিয়ে আন্দোলন করেছেন আর করে, ওনাদেরকে অনুরোধ করব আপনারা আসুন, তথ্য নিয়ে আমার কাছে আসুন, আপনাদের সাহায্য করব। সরকারের এই নীরবতাকে আমরা বিরোধ করছি এবং আপনাদের পক্ষে আমরা কথা বলবো, কিন্তু তথ্য নিয়ে। এইবার রাজ্য সরকারের কিছু কিছু জিনিস যেটা রাজ্যের যুবক যুবতীদের জন্য ক্ষতি হচ্ছে, আই ওয়ান্ট টু টেল, যে আগে যখন সরকার বিভিন্ন দপ্তরে চাকরি, ওয়ান রিকোয়ারমেন্ট ওয়াজ যে এই লোকটা যে চাকরির জন্য যে লোকটা অ্যাপ্লাই করছে, ইজ দিস ম্যান অর এই ছেলে বা মেয়ে সে ত্রিপুরার কিনা। আমাদের এখানে কি হয়, পিআরটিসি, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অফ ত্রিপুরাই, তো মানে পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট, পিআরটিসি, এটা দরকার। ইদানিং কালে আমরা দেখেছি টিপিএসসি তে বা বিভিন্ন বেসরকারি সংস্থায় যেগুলো চাকরি হচ্ছে, এখানে পিআরটিসির কোনো ব্যাপার নেই, মানে বিহার থেকে, গুজরাট থেকে, মহারাষ্ট্র থেকে যে কেউ আঙ্গু পাঙ্গু চাঙ্গু এরা চাকরি করতে পারে। এবং আই টেল ইউ, রাজ্যের মানুষকে জানা উচিত, সরকারকে বলছি, যে হরিয়ানা রাজ্যে বেসরকারি সংস্থায় চাকরি করতে গেলেও সেখানকার পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট যাদের আছে তাদেরকেই সেখানে অ্যাপ্লাই করার সুবিধা। আর আমার রাজ্যে বেকার
প্রায় 8 লক্ষের মতো বেকার। এই বেকারকে বাদ দিয়ে বিভিন্ন সংস্থায়, বেসরকারি সংস্থায় পিআরটিসির কোনো ব্যাপার নেই। আমরা দেখছি আজও গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি থেকে ছেলেরা মেয়েরা ভর্তি। আগরতলা শহরের মধ্যে ইউ জাস্ট সি ফ্রম মহারাষ্ট্র, দিল্লি এবং গুজরাট থেকে লোকেরা এসে চাকরি করছে। তো আমাদের ছেলেদের কি অবস্থা? এবং সরকারি চাকরি, ফরগেট অ্যাবাউট বেসরকারি সংস্থায়। বিজেপি সরকার 2018 সালে আসার পর ইভেন সরকারি সংস্থায় মহারাষ্ট্রের একটা ছেলে সে টিসিএস পরীক্ষা দিয়েছে এখানে। কি করে মহারাষ্ট্রের ছেলে টিসিএস ক্যাডারে চাকরি করে? মেনে নিলাম একটা টিচারের চাকরিতে বিহারের একটা লোক এখানে চাকরি পাবে ত্রিপুরায়, আর গোপালনগরে যদি তার পোস্টিং হয়, কক বড়গু জানবে না, বাংলাও জানবে না, সে সেখানে কি করে ক্লাসটা করবে? এই বিহারি ছেলে। মহারাষ্ট্রের একটা আমচি মুম্বাই বা আমি মারাঠি মানুষ, এই লোকগুলো, এই মারাঠিরা ত্রিপুরায় যদি সরকারি চাকরিও পায়, শিক্ষকতার চাকরিও যদি পায়, সে কি করে প্রত্যন্ত ইভেন আগরতলা শহরে সে কি করে ক্লাস করবে? এই শিক্ষককে নিজের শিখতে হবে আগে। এই ঘটনাগুলো চলছে। আই টেল ইউ, গভর্নমেন্টকে বলছি এটা বন্ধ করুন, ইউ স্টপ ইট। আমাদের এইখানে 8 লক্ষের মতো যারা বেকার যুবক যুবতীরা, তাদেরকে এই সুযোগ করিয়ে দিতে হবে। আর এটা এখানে দেখেছি যে বিদ্যাজ্যোতি মিশন, অনেক সময় বিদ্যাজ্যোতি মিশন 2021 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এটা উদ্বোধন হয়েছে। ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, মোদীজি সেই অনুষ্ঠানে বলেছিলেন, মানে খুশির আবহে উনি বলেছেন 100টা স্কুল বিদ্যাজ্যোতির আওতায় আসবে। উনি বলেছিলেন তখন যে শিক্ষা খাতে যাই বাজেটটা হয়েছে আরো 500 কোটি টাকা আমি বিদ্যাজ্যোতি স্কুলগুলিকে দেব, 500 crores 100টা স্কুলের জন্য। পরবর্তী সময় আরো 25+25 অর্থাৎ 50টা স্কুলকেও বিদ্যাজ্যোতি করা হবে। তাহলে এখন টোটাল কয়টা বিদ্যাজ্যোতি স্কুল আছে? 150। 100টার জন্য যদি 500 crore দেওয়া হয়, তার মানে আরো 50টার জন্য 250 কোটি টাকা দিয়েছে, 750 কোটি টাকা। আপনারা বলুন, রাজ্যের মানুষ যারা আমার ফেসবুক লাইভ দেখছেন, এই সাংবাদিক সম্মেলনটা দেখছেন, আপনারা সবাই বলুন, এই 150টা স্কুলে এমন কি ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে যেখানে 750 কোটি টাকা খরচ হয়েছে? দিস ইজ মাই প্রশ্ন। আপনারও প্রশ্ন তো। উল্টো যারা বিদ্যাজ্যোতি মিশন স্কুলে পড়বে, এদের নার্সারি থেকে ক্লাস 12 পর্যন্ত 1000 টাকা করে পয়সা দিয়ে অ্যাডমিশন নিতে হচ্ছে। শত শত ছাত্রছাত্রী, মানে লক্ষ লক্ষ টাকা সরকার কিন্তু আবার হাতিয়ে নিচ্ছে। নো ইনফ্রাস্ট্রাকচার। সরকার কি চ্যালেঞ্জ করবে? সরকার যদি বলে ইনফ্রাস্ট্রাকচার করেছে, আমি কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে বলছি না, আমি সরকারকে বলছি। সরকার আমার এই প্রেস মিটের পর আই এজ এ লিডার অফ অপোজিশন এই সাংবাদিক সম্মেলনটা করছি। আপনারা রাজ্যের মানুষকে জবাব দিন, আমাকে না। আমি অনিমেষ দেববর্মা, আমি কিছুই না, আমাকে জবাব দিতে হবে না। এটা আমি রাজনীতি করছি না, এটা মানুষের স্বার্থ নিয়ে কথা বলছি। আপনারা রাজ্যের মানুষকে জবাব দিন, এটা আমার প্রশ্ন। এরা টাকা নিচ্ছে। বিদ্যাজ্যোতি মানে কি? আবার ইংলিশ মিডিয়াম। নার্সারিতে পড়ানোর জন্য আপনারা শুনেছেন যে ইংলিশ জানা এমন শিক্ষক নিয়োগ হয়েছে? না, মানে গাড়ি একটাই, ওই পুরনো গাড়ি এস মডেল, এই গাড়িটাকে রং টং দিয়ে ফুলের মালা দিয়ে বলছে এটা কম্পিউটারাইজড একটা ট্রাক। আসলে এখানে কম্পিউটারের কোনো কম্পু নেই সেখানে। তো এটা কেন হবে? এবং নার্সারিতে শিশুদের, বাচ্চাদের জীবন শেষ করে দেবে। ইংরেজি মিডিয়াম বলছে, আর ওইখানে
বাংলা মিডিয়াম ককবরক থেকে, যেখানে ককবরক ভাষাভাষী, সেখানে এটা কাংলিশ হয়ে যাচ্ছে, মানে ককবরকই শিখাচ্ছে। আর যেখানে মানে বাংলা থেকে এটা বাংরাজি হবে, মানে বাংলা ইংরাজি শেখানো হচ্ছে, বাংরাজি কাংরাজি দিয়ে বিদ্যাজ্যোতি মিশন, এটা বলছে এটা বিশ্ব নাকি ফলো করছে, সারা বিশ্ব, সারা দেশ ফলো করছে না, সারা বিশ্ব ফলো করছে। আমি তো আকাশ থেকে ভেঙে পড়লাম যে কি করে এই 750 কোটি টাকা, এটা আমার ধারণার হিসাব, 500 কোটি কিন্তু প্রধানমন্ত্রী বলেছে, তো আরো 50টার জন্য 250 কোটি টাকা, এটা আমার ধারণার কথা বলছে। নো ইনফ্রাস্ট্রাকচার, তারপর বলছে সারা বিশ্ব নাকি এটাকে ফলো করবে। আচ্ছা, আর একটা হলো যে টিচারদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না, 10,000, তাহলে এই স্কুলগুলির কি অবস্থা হবে? রাজ্যের সরকার কি জানে যে বিশেষভাবে প্রত্যন্ত এলাকায় একটা টিচার দিয়ে অনেক স্কুল আছে, অনলি সিঙ্গেল টিচার। তারপরেও এই সিঙ্গেল টিচারকে রাজনীতির জন্য ট্রান্সফার করা যায় কিনা তারও চেষ্টা চলছে। তাহলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোথায় যাবে? আই উড রিকোয়েস্ট অনারেবল গভর্নমেন্ট, মাননীয় সরকারকে, আমি কোনো মন্ত্রীকে বলছি না, মাননীয় সরকার রাজ্যের জনগণকে যেন জবাব দেয় যে why this is happening। আরেকটা জিনিস আমি বলছি, রিঅ্যাপয়েন্টমেন্ট, বেদম রিঅ্যাপয়েন্টমেন্ট চলছে, যা তা লালু সালু যা মানে যা আছে তা, মানে কেন রিঅ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আমি জানি। আমার জানা আছে এই রাজ্যে টিসিএস গ্রেডে যারা বর্তমানে চাকরি করছে, এসএসজি গ্রেডে, most of them highly qualified, convent educated, এসএসজি গ্রেডে রাজ্যে টিসিএস আছে, তাদের কিন্তু আইএস করা হচ্ছে না। রাজ্যের মাননীয় সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী বললে একা ব্যক্তি হয়ে যান, মাননীয় সরকার খবর নিয়ে দেখুন, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং সাউথ ইন্ডিয়াতে 8 বছরের পরে তাদের রাজ্যের কাডার সার্ভিসে যারা চাকরি পেয়েছে, মহারাষ্ট্র সিভিল সার্ভিস বা হরিয়ানা সিভিল সার্ভিসে যা চাকরি পেয়েছে, 8 বছর বাদে তারা আইএস অফিসার হয়ে যাচ্ছে। আর আমাদের রাজ্যে আমাদের টিসিএস দের কবে বুড়া হবে, মানে বুড়া হওয়ার আগে এদের আইএস বানানো যাবে না। 52, 55, 58 যখন সুগার, ইউরিক অ্যাসিড সমস্ত রোগাক্রান্ত হয়ে যাবে, তখন বলবে হ্যাঁ এখন আপনাকে আইএস করা। কি পারফরমেন্সটা দেবে? এবং বহিরাজ্যে, বিভিন্ন রাজ্যে যদি ইয়াং সিভিল সার্ভিসরা, তাদের রাজ্যের ক্যাডারের সিভিল সার্ভিসরা যদি তাড়াতাড়ি আইএস অফিসার হতে পারে, এই রাজ্যে কেন সেটা হচ্ছে? এবং তাদের বাদ দিয়ে আঙ্গু বাঙ্গুদের, আমি আঙ্গু বাঙ্গু কেন দেওয়া হচ্ছে আমি জানি না, আমি কাউকে অসম্মান করছি, এরা ভয় পাচ্ছে না, আর বলছে আমার তো চাকরি শেষ, আমি এক্সটেনশনে আছি, রিঅ্যাপয়েন্টমেন্টে আছি, সরকার যদি আমার বিরুদ্ধে অ্যাকশন নেই, নো প্রবলেম, তো ঠিক স্কিন হয়ে গেছে, এরা কাজ করবেন। আমি কোনো ব্যক্তি বিশেষ সম্পর্কে বলছি না, অভিজ্ঞতার কথা বলছি। এটা কি মাননীয় মন্ত্রী মহোদয়গণ জানেন না? রাজ্যের মানুষ জানেন না এটা? এবং সেই রিঅ্যাপয়েন্টমেন্টে, আই এম টেলিং, সেই রিঅ্যাপয়েন্টমেন্টে রোস্টার মানা হচ্ছে না। আমি টিসিএস রিক্রুটমেন্ট যখন করব, আমি তখন রিজার্ভেশন পলিসিটা ফলো করছি, যে 31% কাদের পক্ষে যাবে? এসটিদের পক্ষে, এসসিদের 17% ওনারা পাবে, এবং বাকি ইউআর ক্যাটাগরির পাবে। কিন্তু এই রিঅ্যাপয়েন্টমেন্টে আই ক্যান টেল ইউ, এত আইএসদের রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে, এসটিদের একটা লোকের রিঅ্যাপয়েন্টমেন্ট আছে কিনা এই ডোন্ট নো। যদি থেকে থাকে এসসি এসটি, রোস্টার মানেই তো এসসি এসটি আসবে সেখানে, এদের রোস্টার মানা হচ্ছে না। প্লিজ কাম আউট উইথ দিস ট্রুথ। এবং কেন? আর এইভাবে যদি রিঅ্যাপয়েন্টমেন্ট হতে থাকে, তাহলে তো ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎটাই অন্ধকার, প্রেজেন্ট জেনারেশনের ভবিষ্যৎটাই অন্ধকার। এটা আমি বলছি, এই যে
এআরবিসি কথা বললাম, এটি কিন্তু জেআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড আছে ত্রিপুরা, এইটাতেও কিন্তু এটা ফলো হচ্ছে। প্লিজ সি দিস ম্যাটার। আজকে ত্রিপুরায় 1700 নেট স্লেট পিএইচডি করা বেকার যুবক যুবতী আছে। আর যদি মহারাষ্ট্র গুজরাটের থেকে সমস্ত প্রফেসর টিচিং স্টাফ যদি চলে আসে, আমার এই 1700 পিএইচডি স্লেট নেট করা এই মেধাবী ছাত্রছাত্রীরা যাবে কোথায়? আই ওয়ান্ট দি আনসার ফ্রম দি গভর্নমেন্ট। আর একটা শেষের দিকে যাচ্ছে আউটসোর্সিং এ। সরকার কিন্তু আউটসোর্সিং করছে, এখানেও কোনো রোস্টার মানা হচ্ছে না। দেদার যাকে আনছে, দাড়িওয়ালা, দাড়ি নেই, হাফ মুছ নেই, জায়গা আনো, বাইরের থেকে আনো। এখানেও রাজ্যের পিআরটিসি, এসটিএসসি এগুলো দরকার নেই, মানে রাজ্যের মানুষের কোনো ব্যাপার নেই। কন্ট্রাক্টরি, ঠিকাদারের কাজ সব বাইরের থেকে আসছে। এই রাজ্যের তাহলে কি হচ্ছে? রাজ্যের টাকা বাইরে নিয়ে যাচ্ছে। আগে আমাদের এখানে বিনয় বাবু যখন কন্ট্রাক্টর ছিল, কথার কথা, বিনয় বাবু বলে কেউ চিনি না। অমল বাবু যখন কন্ট্রাক্টর ছিল, অন্তত উনি সেই আয়ের টাকাটা গুলবাজার, লেক চমুনি এই এলাকাতে খরচ করতেন। আমাদের এখানে স্মার্ট বাজারে যাবেন, হরিগঙ্গা পোশাক বুটের অনেক কাপড়ের দোকানে, কালীমাতা স্টোর্স থেকে উনি কিনবেন। কিন্তু এই গুজরাটির লোক দিল্লি থেকে আসছে কন্ট্রাক্টর, টাকা নিয়ে গিয়ে সে দিল্লিতে কিনবে, গুজরাটে কিনবে। তো আমার রাজ্যের টাকা এখানে সার্কুলেট করার সেই সিস্টেমটাও চলে। যে বলছে যে মানুষের কাছে টাকা নাই, টাকা নাই, টাকা আসবে কোথা থেকে? টাকা চলে গেছে। টাকা এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা করে দিয়েছে এটা সরকার। প্লিজ আনসার দিস। লাস্ট একটা কথা বলবো, এডিসি ভিলেজ কমিটি নির্বাচন হচ্ছে না। সারা দেশের মধ্যে সমস্ত জায়গায় বাই ইলেকশন হচ্ছে, রাজ্যের মধ্যে নির্বাচন হচ্ছে, কিন্তু ভিলেজ কমিটির নির্বাচন হচ্ছে কেন হচ্ছে? আর প্রশ্ন দিচ্ছি, তিনবার প্রশ্ন দিয়েছি আমি ভিলেজ কমিটি, সমস্ত প্রশ্ন খারিজ করে দিচ্ছে। কেন? স্পিকারের পাওয়ার আছে, উনার ক্ষমতার বলে বলছে রুলস 41 এর অমক ধারায় এটাকে ক্যান্সেল করা। কত কত নাম্বার সাব ধারা? বলছে 12তে কি লেখা আছে? স্পিকার যদি চায় এই কোয়েশ্চেনটা উনি ডিজালার হতো। তো এই ভিলেজ কমিটির নির্বাচনে কি, আমি ক্যামেরার সামনে বলছি, সাংবাদিক সম্মেলনে বলছি যে তীব্রামতা সমস্ত সিটি জিতবে? এটা কি সম্ভব যে 587টা ভিলেজ কমিটির মধ্যে তীব্রামতা কি 587টার মধ্যেই জয়লাভ করবে? আমিও নিমেষ দেববর্মা তীব্রামতার একজন কর্মী হিসেবে আমি বলছি, বিরোধী দলনেতা হিসেবে বলছি, লিখে রাখুন 587-র মধ্যে 587টা তীব্রামতা কখনোই জিতবে না। এটাই বাস্তব। বিজেপিও জিতবে না। তাহলে কেন নির্বাচনটা করছে না? বিজেপি মনে করছে যে আমার বিজেপি যেন বেশি সিট বা বেশি দখল করতে পারে, সেই সময়টাতে গিয়ে করবো। আরে আমি সরকার বাহাদুরদের কাছে বলছি, এই সময় আস্তে আস্তে এই সরকারটা যদি চলে যায়, তখন তো যা যেখানটায় আপনারা জিতবেন এটাতেও চলে যাবে। এটা দিয়ে নির্বাচন হয় না, নির্বাচন হয় মানুষের সাথে। ভিলেজ কমিটিতে নির্বাচন হচ্ছে না বলে সেখানে সেন্ট্রাল গ্রান্টের টাকা আসছে না, ইলেক্টেড বডিকে টাকা দেওয়া হয়, নন ইলেক্টেড বডিকে টাকা দেওয়া হয় না। সরকারকে জবাব চাইছি, জবাব দিন। আমাকে দিতে হবে না, রাজ্যের মানুষকে আপনারা জবাব দিন, বলবেন যে কেন আপনারা ভিলেজ কমিটির নির্বাচন করছেন। ডোন্ট টেল মি। আমার এই প্রেস মিটকে জবাব দিতে হবে, রাজ্যের মানুষকে জবাব দিন। আপনাদের কাছে এটা আমার জানার ইচ্ছা। আমি বিরোধী দলের, আমি প্রশ্ন করছি ভিলেজ কমিটি নির্বাচন কবে হবে? বলছে না। এটা খালি 3বার। এইবার আমি আরেকটা প্রশ্ন দিয়েছি গত পরশু, কি লিখেছি? এখন আমি লিখেছি, কারণ যেহেতু ইলেকশন দপ্তরে এটা জিজ্ঞেস করা যায় না, একটা বডি নাকি বলছে যে স্টেট ইলেকশন কমিশন, এটা কোনো সংস্থা না, এটা সরকারের বক্তব্য। এটা টেম্পোরারি, এটা যখন ইলেকশনটা হয় গঠন করে, ইলেকশন শেষ, এদের কাজ। রাজ্যের যে ইলেকশন দপ্তরটা, এটা শুধু পার্লামেন্ট ইলেকশন এবং বিধানসভা ইলেকশন থাকে।
অন্য ইলেকশন ক্ষেত্রে এইগুলো রাজ্যের ইলেকশন কমিশন দেখবে, যেটা টেম্পোরারি ইন নেচার। ভালো কথা। এইবার আমি প্রশ্নটাকে ঘুরিয়ে এবার দিলাম, কি দিয়েছি জানেন? প্রশ্নটি লিখেছি যে স্বশাসিত জেলা পরিষদ এলাকায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচন কবে নাগাদ হবে উপজাতি কল্যাণ দপ্তরের জানা আছে কি? যেহেতু আমার প্রশ্নটাকে বারবার খাই, নাও আই এম গোইং টু আস্ক ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যে ট্রাইবাল, আপনি তো জানবেন, আপনি তো ট্রাইবালের ওয়েলফেয়ার সম্পর্কে দেখছেন, আমি এইবার প্রশ্নটা দিই, নাও আই এম মিটিং, আর এটাও যদি গ্রাহ্য না হয়, দেন দি ফ্লোর অফ দি হাউস শুড বি রেডি ফর আর কোয়েশ্চেন। আমরা এখানে তুলব। অদ্ভুত ব্যাপার, আই এম সারপ্রাইজ, আই এম টেলিং ইউ। আমি ভাবছি যে পরিষদীয় দলনেতা সম্মানীয় শ্রী রতনলাল মহোদয়, ওনার কাছে যাব, জিজ্ঞেস করব, কারণ উনি একমাত্র জীবন্ত পণ্ডিত ব্যক্তি আছেন এই বিষয়ে, এটা আমাদের গর্ব। উনি জানবেন কেন এইগুলো হচ্ছে, এগুলো অবাক, মানে আই ক্যানট আস্ক। বাকি সব কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করতে পারি, ভিলেজ কমিটি না এটাকে জিজ্ঞেস করতে পারি। আরে রাজ্যের 14-15 লক্ষ মানুষ, ওয়ানসা তিপ্রাসা সবাই এডিসি এলাকার। বনবাজার কারা? বাঙালি। এটা তিপ্রা। আসামবাড়ি কারা? ওয়ানসা। করঙ্গি ছড়াই কারা? আরে আমাদের অনেক সাংবাদিক বন্ধুরা এইসব এলাকা জানে। কাঞ্চনপুর মহকুমায় অনেকগুলো এডিসি ভিলেজ কমিটি কন্ট্রোল বাই, ফুললি বাই আর জেনারেল ব্রাদার্স এন্ড সিস্টার। কেন আপনি করতে দেবেন না? ওরা বুঝছে না, সবাই বুঝছে। সো আমার এই সাংবাদিক সম্মেলন আমি সরকারকে প্রশ্ন করছি, এবং এই প্রশ্নের জবাবটা রাজ্যবাসীর কাছে দেবেন, কেন আপনারা ভিলেজ কমিটি নির্বাচন করছেন। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ। এবং এই কয়টা কথাই আমার সাংবাদিক সম্মেলনে বললাম, আপনারা রাজ্যের মানুষের সাথে এটাকে কভার করবেন, এটা আমার বিশ্বাস আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। স্যার, এসটিজিটি ছাত্রছাত্রীরা আপনার কাছে আসতো, সেই বিষয়ে কি কোনো কিছু আপনারা চিন্তা ভাবনা করছেন? আমি